শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গণিতের সহজ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা চেনার উপায়। অনেকে দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে কষ্ট হয়। তাই আগে আমরা শিখব মূলদ সংখ্যাটা কি। মূলদ সংখ্যা হচ্ছে এটা একটা বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যাকে যদি অনুপাত রূপে প্রকাশ করা, দুইটি পূর্ণ সংখ্যাকে যদি অনুপাত রূপে প্রকাশ করতে পারে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন দুইটা সংখ্যা 3 এবং 5 লব এবং হর আকারে প্রকাশ করতে পেরেছি। 3 একটা পূর্ণ সংখ্যা, 5ও একটা পূর্ণ সংখ্যা। যদি এভাবে যায় তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিন্তু যদি এই অনুপাত রূপে মানে ভাগফল রূপে বা লব হর আকারে যদি প্রকাশ করা না যায় তখন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √3 এবং 5 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এটা 5 একটা পূর্ণ সংখ্যা কিন্তু √3 একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সকল সংখ্যাটাকে দুটি পূর্ণ সংখ্যা মানে একটা ভগ্নাংশকে যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে বা ভাগফল রূপে প্রকাশ করা যায় তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যদি না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √3 এটা কেন যাবে না? আমরা √3 কেন পূর্ণ সংখ্যা নয়? √3 যেমন চাপ দিই ক্যালকুলেটারে যে 1.something এভাবে আসবে, একটা মান আসবে √3 মানটা, সেই জন্য এই পূর্ণ, যার ফলে অমূলদ সংখ্যা। আমরা দেখব যে এইটা মূলদ কিনা। এখানে কতগুলো সংখ্যা দেয়া আছে, এগুলো মূলদ কিনা। হ্যাঁ, এটা মূলদ হবে। 0. বাংলায় যায় দশমিকের পরিবর্তে একটা 1 এবং 10 3 তা পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ করতে পেরেছি, সেজন্য এটা একটা মূলদ সংখ্যা। তারপরে 3 লক্ষ্য করো, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে একটা 1 থাকে, তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা গেছে, তাহলে এটা একটা কি মূলদ সংখ্যা হবে। তারপরে √3 মানটা তো আমরা যদি ক্যালকুলেট চাপ দিই একটা 2.something আসতেই থাকবে, এটা একটা পূর্ণ সংখ্যা নয়, সেজন্য। আর নিচে 1 আছে, 1 একটা পূর্ণ সংখ্যা কিন্তু √3 একটি পূর্ণ সংখ্যা নয়, সেজন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হবে। তারপর √4 তুমি লক্ষ্য করো তোমরা, যেটা যে বর্গ সংখ্যা, রুটকে লেখা যায় 2 গুণ 2 অর্থাৎ 2² কাটাকাটি যাবে 2 থাকবে। তাহলে নিচে যেহেতু 1 আছে, মানে যদি একটা √8 সংখ্যা থাকে, রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেখানে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তখন সেটা একটা মূল্য হবে। √17 লক্ষ্য করে 17 √8 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যার ফলে উপরে 17 নিচে একটা পূর্ণ সংখ্যা হরে, কিন্তু এটা পূর্ণ। এখানে একটা পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতে পারে না, যেই কারণে এটা একটা অমূলদ সংখ্যা হবে। তারপর √25 দেখো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 5 গুণ 5 মানে 5² মানে বাঙাইলে 5 হবে, আর নিচে কত 1, এটি একটি মূলদ সংখ্যা। তারপরে পাইয়ের আমরা জানি 3.1416, তারপর ডট, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। মানে অসীম দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে দশমিকের পর যে কতগুলো সংখ্যা আসবে সেটা পৌনঃপুনিক চিহ্ন দ্বারা আটকানো যায় না। অসীম দেখা যায় কম্পিউটারে এর দশমিকের 1 লক্ষ পর্যন্ত আসছে। এইভাবে কারণ কত পর্যন্ত তাদের কোথায় গিয়ে থামবে এই সংখ্যাটা এটা বলা যাচ্ছে না, মানে বারবার পরিবর্তন হবে, 4 6 এভাবে তাকে পৌনঃপুনিক চিহ্ন দ্বারা আটকানো যায় না, মানে একই সংখ্যা পাওয়া যায় না পরপর, যার ফলে পাই এটা একটা পূর্ণ সংখ্যা নয়, যার ফলে এটা একটা কি মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা। √3 7 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অবশ্যই সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা নয়, দশমিক সংখ্যা। আবার √3 এটাও একটা পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ পূর্ণ রুট ভাঙানো যায় না,
রুটকে ভাঙালে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, এটাকেও রুটকে ভাঙালে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। যার ফলে দুইটা পূর্ণ সংখ্যা, দুইটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করলে সেটাও একটা ভগ্নাংশ হবে, সেই কারণেও এটা একটা অমূলদ সংখ্যা। একইভাবে 6/√3, 6 তো পূর্ণ সংখ্যা আর 3 পূর্ণ সংখ্যা নয়। একটা পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তা সেটাও একটা কী আসবে, তোমার পূর্ণ সংখ্যা আসবে না, সেই কারণে এটাও একটা অমূলদ সংখ্যা। এখন আরও একটা প্রায় পরীক্ষায় আসে, লক্ষ্য করে 0, 0 কি মূলদ না অমূলদ? হ্যাঁ, 0 মূলদ, কারণ আছে উপরে 0। তা পূর্ণ সংখ্যার সংজ্ঞায় কি? পূর্ণ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা ভিতরে 0 থাকবে, 0 আবার নেগেটিভ সংখ্যা থাকবে এবং পজিটিভ সংখ্যা থাকবে, সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার ভিতরে 0 +1 -1 +2 -2, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 0 -1 +1 -2 +2 -3 +3, এভাবে চলতে থাকবে। তাহলে এর ভিতর 0 একটা পূর্ণ সংখ্যা, আর যে কোনো পূর্ণ আছে, সেই কারণে উপরে লবে 0 যেটা সংখ্যা, অন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত একটি পূর্ণ সংখ্যা, সেই কারণে 0 একটি কি মূলদ সংখ্যা হবে। তাহলে আরও একটা কথা তোমরা দেখো যে অনেক সময় দেখা যায় যে থাকতে পারে এভাবে, এই পৌনঃপুনিক চিহ্ন থাকে, 3 একটা পৌনঃপুনিক চিহ্ন থাকে, তাহলে পৌনঃপুনিক আবার 4.33, তাহলে এভাবে থাকে। তাহলে এই পৌনঃপুনিক চিহ্ন থাকলে এটাকে এটাকে লেখা যায় 3/9, এটাও একটা কি সংখ্যা। পৌনঃপুনিক চিহ্নটাকেও পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, এটাও কিন্তু একটি মূলদ সংখ্যা। আবার 4.5 এভাবে থাকে, যদি থাকে এটা কি আমরা যতটা পৌনঃপুনিক সংখ্যা ততটা 9 দিতে হবে, আর উপরে 45 - 4, তাহলে কি হইল যে 41/9, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হইল, মানে পূর্ণ সংখ্যার অনুপাত হয়েছে, এটাও একটা মূলদ সংখ্যা। অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন দ্বারা যে ভগ্নাংশগুলো পাবো, যেন 2.05 এভাবে যদি থাকে, তাহলে তুমি কী ভাঙাবা? পৌনঃপুনিক সংখ্যা যতটা তার পরিবর্তে ততটা 9, আর পৌনঃপুনিক সংখ্যার পূর্বে যে কোনো সংখ্যা থাকবে, দশমিকের পরে যতটা ডিজিট থাকবে ততটা 0 দিতে হবে। আর এখানে টোটালের সংখ্যা হবে 205 বিয়োগ কার উপর পৌনঃপুনিক নেই? 20, দেখা যায় যে 20, অর্থাৎ দেখা যায় যে 5 থাকবে, এখানে থাকবে 8 থাকবে, আর 185/90, তা দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, সেই কারণে এটা মূলদ সংখ্যা হবে। অর্থাৎ তোমার এটাও মনে রাখতে হবে যে পৌনঃপুনিক চিহ্ন দ্বারা আটকানো, পৌনঃপুনিক চিহ্ন দ্বারা আটকানো যত সংখ্যা তুমি সবগুলো মূলদ সংখ্যা নির্দেশ করবে। 3.6 এই চিহ্ন থাকলে যে থাকবে এটাও মূলদ সংখ্যা হবে, কারণ তাদেরকে ভাঙ্গাইলে যে আমরা অনুপাতটা পাবো, অনুপাতে লবে পূর্ণ সংখ্যা আর কি হরেও পূর্ণ সংখ্যা। তাহলে বন্ধুরা, আজকে আমরা মূলদ সংখ্যা সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা পেয়েছি। আশা করি তোমরা আর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলদ সংখ্যা এবং সংখ্যা চিনতে তোমাদের সার্বিক সুস্থতা, সার্বিক সফলতা, সর্বোচ্চ সফলতা আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই সংক্ষিপ্ত পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।